চট্টগ্রাম, কক্সবাজার ও বান্দরবানের বন্যা দুর্গত এলাকায় ত্রাণ বিতরণ করলেন ৩ মন্ত্রী। দ্রুতই পুনর্বাসন শুরুর আশ্বাস। বিশ্বকের একটা বন্যার পরে একটা সাধারণত দেখা যায় একটা প্রকোপ দেখা যায়, সেই জন্য ওষুধ বিশুদ্ধ সব প্রস্তুত আছে। আমাদের সাধ্যমতো সহযোগিতা নিয়ে উপস্থিত থাকতে পারি সরকারিভাবে এবং বেসরকারিভাবেও দলীয়ভাবে আমরা সকল ব্যবস্থা নিয়েছি। জুলাই সনদ নিয়ে বিভ্রান্তির চেষ্টা করছে বিরোধী দল। অভিযোগ মির্জা ফখরুলের, বললেন সই হওয়া সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়ন করবে সরকার। সম্পূর্ণভাবে ভুল ব্যাখ্যা দেওয়া হচ্ছে যে আমরা জুলাই সনদ বাস্তবায়ন করতেছি না। আমরা জুলাই সনদ বাস্তবায়ন করে প্রত্যেকটি অক্ষর আমরা পালন করব। বর্ষাবরণে চারুকলার বকুলতলায় ঘন ঘটা উৎসব। ১.৫ বছর থেকে সাটর্থরা নাচলেন প্রাণ খুলে। নাগরিক ব্যস্ততা ভুলেছিলেন দর্শনার্থীরাও। আমন্ত্রণ যমুনা নিউজে আপনাদের সঙ্গে আছি আমি খান তাজনিনা হাসান। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। স্বাক্ষরিত জুলাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেছেন, রাজনৈতিক দলগুলোর সঙ্গে কোনো আলোচনা ছাড়াই গণভোটে উল্লেখিত জুলাই সনদে কিছু অংশ জুড়ে দেওয়া হয়েছিল। বিএনপি জুলাইকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করতে চায় না উল্লেখ করে মহাসচিব বলেন, জুলাই সনদ নিয়ে বিভ্রান্তি সৃষ্টির চেষ্টা করছে বিরোধী দল। সকালে জাতীয় প্রেস ক্লাবে এক স্মরণ সভায় মির্জা ফখরুল এসব কথা বলেন। জুলাই অভ্যুত্থান পরবর্তী দেশে গণতান্ত্রিক সংস্কারের লক্ষ্যে দীর্ঘ আলোচনা করে সব রাজনৈতিক দল। ঐকমত্যের ভিত্তিতে স্বাক্ষরিত হয় জুলাই সনদ। জাতীয় নির্বাচনের দিনই সেই সনদ নিয়ে অনুষ্ঠিত হয় গণভোটও। কিন্তু গণভোটে উল্লিখিত জুলাই সনদ আর স্বাক্ষরিত জুলাই সনদে ছিল বেশ কিছু পার্থক্য। নির্বাচনের আগেই সেসব বিষয় তুলে ধরে বিএনপি। এবার সংসদে সংবিধান সংশোধন কমিটি গঠন নিয়ে বিরোধী দলের সঙ্গে স্পষ্ট বিরোধ সরকারি দলের। সকালেই জাতীয় প্রেস ক্লাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর এমাজউদ্দিন আহমদের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণ সভায় এসব নিয়েই কথা বলেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জানান, স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবে বিএনপি সরকার। এখানে সম্পূর্ণভাবে ভুল ব্যাখ্যা দেওয়া হচ্ছে যে আমরা জুলাই সনদ বাস্তবায়ন করতেছি না। আমরা জুলাই সনদ বাস্তবায়ন করে প্রত্যেকটি অক্ষর আমরা পালন করব। এটা হচ্ছে আমাদের কমিটমেন্ট। সেই গণভোটের একটা অংশ তো আমাদের সঙ্গে কোনো আলোচনাই হয়নি। জুলাই সনদের বইটা যদি আপনারা পড়েন, আমার কাছে এখানে নাই, প্রতিটি জায়গায় বলা আছে যে দল তাদের ম্যানিফেস্টো অনুযায়ী যেভাবে আশ্চর্য নির্বাচিত হবে, তারা তাদের ম্যানিফেস্টো অনুযায়ী সেইটাকে বাস্তবায়িত করবে। আমরা বারবারই এই কথা বলে এসেছি। বিএনপি দেশে প্রথম সংস্কার এনেছে উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, নির্বাচনের আগে থেকেই সংবিধান সংস্কার নয় সংবিধান সংশোধনের কথা বলে এসেছে তার দল। বিরোধী দল যারা আছেন তারা অনেকে বিভিন্ন রকম মুখরোচক কথা বলে আপনার জনগণকে আপনার উত্তেজিত করবার চেষ্টা করছেন। জনগণের চেয়ে ভালো তো আপনার আর কেউ বোঝে না। আমরা তো বরাবরই বলে এসেছি যে আমরা সংবিধান সংশোধন করতে চাই। আমরা তো সংবিধান সংস্কারের কথা কখনোই বলিনি। সুতরাং আমাদের যেটা জনগণ আমাদেরকে যে ভোট দিয়েছে, ম্যানিফেস্টোর মধ্যে যেটা ছিল, সেই ম্যানিফেস্টোতে আমরা 2/3 মেজরিটি নিয়ে বিএনপি আজকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেয়েছে। সুতরাং ওই জায়গায় কোনো রকমের কোনো আপনার বিভ্রান্তি কোনো অবকাশ আছে বলে আমি মনে করি না। বিভাজনের রাজনীতি নয়, বরং গণতন্ত্রে আস্থাশীল থাকতে সবার প্রতি আহ্বান জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। যে বিরোধী দল শুধুমাত্র আপনার তাদের ক্ষমতায় যাওয়ার জন্য এই জুলাইকে তারা ব্যবহার করতে চায়। আমরা কিন্তু চাই না যে জুলাই শুধু ক্ষমতার যাওয়ার জন্য আরেকটা হাতিয়ারই পরিণত হোক। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, ঢাকা। বঙ্গোপসাগরে লঘুচাপের প্রভাবে এখনও দেশের সব সমুদ্র বন্দরে বহাল রাখা হয়েছে ৩ নম্বর সতর্ক সংকেত। বৈরী আবহাওয়ায় উপকূলীয় এলাকায় নদীর পানির অস্বাভাবিক জোয়ারে প্লাবিত হচ্ছে নিম্নাঞ্চল। বরগুনায় পায়রা, বিষখালী ও বলেশ্বর নদীর পানি জোয়ারের স্বাভাবিকের তুলনায় 2 থেকে 3 ফুট বৃদ্ধি পেয়েছে।
তলিয়েছে বড়ইতলা ও পুরকাটা ফেরিঘাটের গ্যাংওয়ে সড়ক। ব্যাহত হচ্ছে যান চলাচল, দুর্ভোগে পড়েছেন পথচারীরা। এদিকে সমুদ্রে দীর্ঘ নিষেধাজ্ঞার পর বৈরী আবহাওয়ায় মাছ শিকারও ব্যাহত হচ্ছে। এতে বিপাকে উপকূলের জেলেরা। এদিকে জোয়ারে প্লাবিত পটুয়াখালী উপকূলের নিম্নাঞ্চল। 24 ঘন্টায় দুবার পানিবন্দী থাকতে হয় এসব এলাকার বাসিন্দাদের। ভাঙা বেড়ি বাঁধ ও জোয়ারের পানিতে তলিয়ে যায় কলাপাড়া উপজেলার লঞ্চঘাট সহ বেশ কয়েকটি স্থান। এছাড়া রাঙাবালির চরমন্তাজ, গলাচিপার চালিতা বুনিয়া এলাকাও প্লাবিত। তবে পানি উন্নয়ন বোর্ড বলছে, জোয়ারের পানিতে এখনও পায়রা, আগুনমুখা ও আন্ধারমানিক নদীর পানি বিপদসীমা অতিক্রম করেনি। 2026 ফিফা বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও স্পেন। শিরোপা নির্ধারণী এই মহরণকে সামনে রেখে ম্যাচ পরিচালনায় নিয়োজিত রেফারিদের নাম ঘোষণা করেছে ফিফা। এই ম্যাচে প্রধান রেফারির দায়িত্ব পালন করবেন স্লোভেনিয়ার অভিজ্ঞ রেফারি স্লাভকো ভিনচিচ। তাকে সহায়তা করবেন স্বদেশি তোমাস ক্লাচনিক এবং আন্দ্রাজ কোভাচিচ। চতুর্থ রেফারি হিসেবে দায়িত্ব পালন করবেন জর্ডানের আধাম মাখাদমে, আর রিজার্ভ সহকারী রেফারি থাকবেন জর্ডানের মোহাম্মদ আল কালাফ। বিশ্বকাপের শিরোপা নির্ধারণী এই মহরণে অভিজ্ঞ রেফারি স্লাভকো ভিনচিচের প্রতিটি সিদ্ধান্তের দিকেই থাকবে ফুটবল প্রেমীদের বিশেষ নজর। চট্টগ্রাম পার্বত্য জেলা ও কক্সবাজারে বন্যায় ক্ষতিগ্রস্তদের ত্রাণ সহায়তা দেওয়ার পাশাপাশি পুনর্বাসনও নেওয়া হবে। এজন্য তালিকা তৈরির কাজ চলছে। বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন ও ত্রাণ সামগ্রী বিতরণ করে এমনটা জানিয়েছেন সরকারের মন্ত্রী প্রতিমন্ত্রীরা। এ সময় তারা বলেন, যে কোনো ধরনের দুর্যোগ পরিস্থিতির মোকাবেলার জন্য সম্পূর্ণ প্রস্তুত আছে সরকার। টানা বর্ষণ আর পাহাড়ি ঢলে সম্প্রতি চট্টগ্রাম, 3 পার্বত্য জেলা ও কক্সবাজারের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়। বানের পানি নামার পর বেরিয়ে আসছে ক্ষতচিহ্ন। ব্যাপক ক্ষতি হয়েছে বাড়িঘর, ফসল ও সড়ক অবকাঠামোর। বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে সরকারিভাবে চলছে ত্রাণ বিতরণ কার্যক্রম। সকালে নগরীর পতেঙ্গার মাইচপাড়া, হাদিপাড়া ও খেজুরথলি এলাকায় বন্যার্থদের মাঝে ত্রাণ বিতরণ করেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। পরবর্তীতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী সরকারি উদ্যোগে বন্যা দুর্গতদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ ও খাদ্য সহযোগিতার কথা জানান। বলেন, বন্যায় চট্টগ্রাম জেলায় প্রায় 7 লাখ পানিবন্দী মানুষের মধ্যে 1,55,000 পরিবারকে চাল, ডালসহ শুকনো ও রান্না করা খাবার বিতরণ করা হয়েছে। ইতিমধ্যে 40,000 পরিবারকে চাল দেওয়া হয়েছে, 75,000 পরিবারকে শুকনা চাল, ডাল ইত্যাদি দেওয়া হয়েছে, প্রায় 40,000কে রান্না বান্না করে খাওয়ানো হয়েছে। এই ধারা কিন্তু অব্যাহত আছে, এটা চলতে থাকবে। বন্যা দুর্গতদের পুনর্বাসন প্রক্রিয়া দ্রুত শুরু হবে বলে জানিয়ে অর্থমন্ত্রী বলেন, বন্যা পরবর্তী স্বাস্থ্য ঝুঁকি মোকাবেলায় ওষুধসহ যাবতীয় জিনিসপত্র প্রস্তুত আছে। যে কোনো ধরনের পরিস্থিতির জন্য সরকার সম্পূর্ণ প্রস্তুত। সরকার সম্পূর্ণভাবে প্রস্তুত আছে, সুতরাং ইনশাআল্লাহ চিন্তার কোনো কারণ নাই। সর্বপ্রস্তুতি নেওয়া আছে এবং কাজ অব্যাহত আছে, এবং যতক্ষণ পুনর্বাসন কাজ শেষ না হয় ততক্ষণ আমাদের পক্ষ থেকে, সরকারের পক্ষ থেকে সমস্ত কার্যক্রম অব্যাহত থাকবে। পরে চন্দনাইশ ও দোহাজারীতে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণের পাশাপাশি লোহাগাড়া উপজেলার ডলুখালের ভাঙন ও সাতকানিয়া নলুয়া ইউনিয়নের বন্যা কবলিত এলাকা পরিদর্শন করেন তিনি। এদিকে দুপুরে কক্সবাজারের চকরিয়ার ফাঁসিয়াখালীতে বন্যা দুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকায় সরকারের পক্ষ থেকে জরিপ কার্যক্রম পরিচালিত হচ্ছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। যেখানে যেখানে বন্যা উপদ্রুত হয়েছে সমস্ত এলাকায় আমরা সরকারিভাবে জরিপ পরিচালনা করছি। কি কি ক্ষতিগ্রস্ত হয়েছে, রাস্তাঘাট, শিক্ষা প্রতিষ্ঠান, ঘরবাড়ি, ফসল, গবাদি পশু ইত্যাদি সমস্ত কিছু। ত্রাণ বিতরণ শেষে চকরিয়ার ছড়াকুল এলাকায় ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধ, সড়ক ও বসতবাড়ি পরিদর্শন করেন সালাউদ্দিন আহমদ। আমাদের এই প্রচেষ্টা অব্যাহত থাকবে। সরকারিভাবে, বেসরকারিভাবে যে সমস্ত বেসরকারি সংস্থা আছে তারাও এবং সমস্ত মানবিক সাহায্যকারী প্রতিষ্ঠানগুলো সবাই এগিয়ে এসেছে। ইনশাআল্লাহ আমরা সম্মিলিতভাবে এই দুর্যোগ মোকাবিলা করব। বান্দরবানের রোয়াংছড়ি ও জামছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। বিতরণ করেন ত্রাণ সামগ্রী। এ সময় তিনি বলেন, ক্ষতিগ্রস্ত মানুষের কথা চিন্তা করে বন্যা কবলিত এলাকায় বিভিন্ন ব্যাংক ও এনজিওর ক্ষুদ্র ঋণের কিস্তি 1 মাসের জন্য স্থগিত রাখার ব্যবস্থা করা হয়েছে।
বন্যা পরবর্তী সময় ওনারা যে ক্ষয়ক্ষতির শিকার হচ্ছে আমরা যেন কিছুটা হলেও সরকারের পক্ষ থেকে রাষ্ট্রের পক্ষ থেকে তাদেরকে আবার পুনর্বাসনে বা স্বাভাবিক জীবনে ফেরত যেতে আমরা যেন সেই সাহায্যটা তাদেরকে করতে পারি এই চেষ্টা আমাদের রয়েছে। প্রবল বর্ষণে প্লাবিত ও বন্যায় ক্ষতিগ্রস্ত রাঙ্গামাটির বিভিন্ন এলাকা পরিদর্শন করেন রাঙ্গামাটির সংসদ সদস্য দীপেন দেওয়ান। এ সময় ভুক্তভোগীদের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণের পাশাপাশি দ্রুত পুনর্বাসনের আশ্বাস দেন তিনি। যমুনা নিউজ। শহীদ আবু সাইদ সহ জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে সমাবেশ ও দোয়া মাহফিল করেছে খেলাফত মজলিস। শুক্রবার বাদ জুমা জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেইটে ছিল এই সমাবেশ। সেখানে সরকারের কাছে জুলাই শহীদদের খুনিদের বিচার ও সাজা কার্যকরের দাবি তোলেন বক্তারা। অভিযোগ, এখনও স্বৈরাচারী সরকারের বিচার হয়নি। জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে আবারও রাজপথে নামার হুঁশিয়ারি দেন খেলাফত মজলিসের নেতারা। সাধারণত মানুষের চলাচলের জন্যই তৈরি হয় ফুটওভার, ব্রিজ, ফ্লাইওভারের মতো অবকাঠামো। তবে টাঙ্গাইলের মধুপুরে ভিন্ন ধর্মী উদ্যোগ গ্রহণ করে নজর কাড়ল বন বিভাগ। 5টি স্থানে বানানো হয়েছে রোপওয়ে বা দড়ির তৈরি সেতু। উদ্দেশ্য একটাই, মহাসড়ক পারাপারের সময় যেন বন্য প্রাণীদের মৃত্যু না হয়। নেই জেব্রা ক্রসিং, নেই ট্রাফিক সিগন্যাল, তবুও নিরাপদে মহাসড়ক পার হচ্ছে বন্যপ্রাণীরা। যেন মানুষের মতো তারাও পেয়ে গেছে ফুটওভার ব্রিজ। টাঙ্গাইল ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়ক বহু বছর ধরেই মধুপুর বনাঞ্চলকে বিভক্ত করে রেখেছে। খাবারের খোঁজে বনের এক পাশ থেকে অন্য পাশে যায় বানর, হনুমান, গন্ধগোকুল, মেছো বিড়াল সহ নানা প্রাণী, যাদের পারাপারের একমাত্র পথ ব্যস্ত মহাসড়ক। প্রায় যানবাহনের চাপায় মারা পড়তো এসব প্রাণী। রূপওয়ে করার পরে এটা আস্তে আস্তে বন্য প্রাণীগুলো পরিচিত হচ্ছে যে এটা একটা রাস্তা হয়ে গেছে। না বানর ডানর সবকিছু সুন্দরভাবে চলাইতেছে, আটা চলা করাইতেছে, সুন্দরভাবে থাকতেছে, ওদের কোনো অসুবিধা হইতেছে না। আগে বানর নিচ দিয়ে যাইতো, অহন উপর দিয়ে জায়গা, অহন সুবিধা হয়েছে আমার যাওয়া। দুর্ঘটনা কমাতে মহাসড়কের 5টি স্থানে নির্মাণ করা হয়েছে বিশেষ রোপওয়ে বা দড়ির সেতু। ধীরে ধীরে বাড়ছে বিকল্প পথে বন্যপ্রাণীদের চলাচল। স্থানীয়দের আশা, ব্যবস্থাটি কার্যকর থাকলে প্রাণী মৃত্যু অনেকটাই কমবে। বানরদের জন্য রাস্তা বানাইছে, ওটা ভালো হয়েছে। বানরদের এপার ওপার পার হইতে পারে। আগে বানর টান্ডর গাড়ির তলে পড়ে মরতো, মরলে গন্ধ বাইর হইতো। দড়ি দিছে উপর দিয়ে যায়, আর মরে না, আর গন্ধ করে না। ওইটা দেওয়া অনেক খুব সুন্দর হয়েছে। বানর এখন উপরে চলাফেরা করে, কোনো সমস্যা হয় না। বানর মনে করেন যে অ্যাক্সিডেন্ট হয় না। মহাসড়কে 24 ঘন্টায় গাড়ি চলাচল করে, তাই চালকদেরও আরও সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্টরা। আমাদের এই পরিবহন থেকে, গাড়ি থেকে যাতে কোনো বন্যপ্রাণীর ক্ষতি সাধন না হয়, আমরা সেই ব্যাপারটা প্রয়োজনে আমরা চালকদেরকে আমরা তাদেরকে বলে দিব, সতর্ক করে দিব। বন বিভাগের তথ্য অনুযায়ী লাওয়াছড়া জাতীয় উদ্যানে একই ধরনের করিডোর নির্মাণ করা হয়েছিল। এরপর সড়ক দুর্ঘটনায় বন্যপ্রাণীর মৃত্যু উল্লেখযোগ্য হারে কমেছে। সেই অভিজ্ঞতা থেকেই মধুপুরে নেওয়া হয়েছে এই উদ্যোগ। এই রোপওয়েটা মূলত নির্মাণ করা হয়েছে মধুপুর শালবন পুনঃপ্রতিষ্ঠা প্রকল্পের আন্ডারে। এই প্রকল্পতে 5টি রোপওয়ে ধরা ছিল। আমরা আশা করি ভবিষ্যতে যদি এরা এই রোপওয়েগুলো ব্যবহার করে রাস্তা থেকে এক পাশ থেকে আরেক পাশে যায়, তাহলে আমরা এই পুরো বনেই হয়তো আরও বেশি পরিমাণে রোপওয়ে নির্মাণ করব। একসময় প্রায় 62,000 একর জুড়ে বিস্তৃত ছিল মধুপুর বনাঞ্চল। বন বিশেষজ্ঞরা বলছেন, রোপওয়ে নির্মাণের পাশাপাশি বন সংরক্ষণ, অবৈধ দখল রোধ এবং নিরাপদ আবাসস্থল নিশ্চিত করা গেলে মধুপুরে জীববৈচিত্র্য রক্ষায় ইতিবাচক পরিবর্তন আসবে। জারিন অর্নি, যমুনা নিউজ। সারা দেশে চড়া সবজির বাজার। বেশিরভাগ শাকসবজির দামই 50 টাকার বেশি। মাছের দর ঊর্ধ্বমুখী। বিক্রেতারা বলছেন, টানা বৃষ্টি ও বন্যার প্রভাব পড়েছে বাজারে। সরবরাহ ঘাটতির কারণে বেড়েছে সবজির দাম। বিভিন্ন বাজারে বেগুন, শসা ও কাঁচামরিচ বিকোচ্ছে 50 থেকে 100 টাকা বেশি দরে। কাঁচামরিচ কেজি প্রতি 150 থেকে 160 টাকা, শসা 140 থেকে 160 এবং বেগুন কিনতে খরচ হচ্ছে 100 টাকা। 50 টাকার নিচে মিলছে শুধু পেঁপে আর পটল। বাদবাকি বেশিরভাগ সবজির দাম 50 টাকার উপরে। মাছের দর ঊর্ধ্বমুখী, তবে স্থিতিশীল রয়েছে মাংসের বাজার। ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে 170 টাকা, সোনালী 290 টাকায়। হাসপাতালের বর্জ্য যেন নির্ধারিত স্থানেই ফেলা হয়, সেদিকে বিশেষ গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খান।
দুপুরে শেওড়াপাড়ায় গ্রিন স্পেশালাইজড হাসপাতালের উদ্বোধন অনুষ্ঠানে একথা বলেন তিনি। জানান, হাসপাতালের বর্জ্য ব্যবস্থাপনা সিটি কর্পোরেশন দায়িত্ব নয়, বরং আলাদা ব্যবস্থা রয়েছে, সেগুলো সংরক্ষণ করে নির্দিষ্ট স্থানে ফেলার অনুরোধ জানান। এ বিষয়ে কোনো ধরনের অবহেলা করা যাবে না। পাশাপাশি হাসপাতালের সামনে ময়লার বিন স্থাপনেরও অনুরোধ জানান। এলাকার মানুষের জন্য মানসম্মত নিরবিচ্ছিন্ন স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হাসপাতাল কর্তৃপক্ষকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। এই হসপিটালে পরীক্ষা নিরীক্ষা করার সময় অনেক ধরনের মেডিকেল ওয়েস্ট থাকবে, সেগুলো আপনারা সংরক্ষণ করবেন। এটা একটা মেডিকেল ওয়েস্ট এবং গৃহস্থালী ওয়েস্টের মধ্যে অনেক ডিফারেন্ট আছে। মেডিকেল যেই ওয়েস্টগুলো সেটা কিন্তু সিটি কর্পোরেশন নেয় না, এটা তো আপনারা নিশ্চয়ই জানেন। সেটার জন্য আলাদা একটা প্ল্যান্ট আছে, তারা সেটা সংগ্রহ করে। আওয়ামী সন্ত্রাসীদের যারাই পুনর্বাসনের চেষ্টা করবে তাদেরই জাতীয় ছাত্র শক্তি প্রতিহত করবে বলে মন্তব্য করেছেন ছাত্র সংগঠনটির নেতাকর্মীরা। দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ থেকে শুরু করা কফিন মিছিল ও সংহতি সমাবেশ শেষে এই মন্তব্য করেন তারা। এ সময় বক্তব্য রাখেন অন্যান্য ছাত্র সংগঠনের নেতাকর্মীরাও। তারা বলেন, গণ-অভ্যুত্থানের চলাকালে 17 জুলাই প্রতিটি ক্যাম্পাস দুর্গে পরিণত হয়, বিতাড়িত করা হয় ফ্যাসিস্টদের। দেশে গণতন্ত্র ফিরে এসেছে উল্লেখ করে তারা বলেন, এই দেশে আর কেউ ফ্যাসিবাদ চায় না। এ সময় অবিলম্বে সংস্কার ও গণভোট বাস্তবায়নের ওপর জোর দেন তারা। আর কখনো ফ্যাসিবাদী শক্তির পুনরুত্থান ঘটবে না বলেও হুঁশিয়ারি দেন তারা। নেতারা অভিযোগ করেন, সামগ্রিকভাবে আওয়ামী লীগের বিচার হয়নি। গণতন্ত্রকে সমুন্নত রাখতে ও গণহত্যার বিচারের দাবিতে ছাত্র সমাজ ঐক্যবদ্ধ থাকবে বলেও আশা প্রকাশ করেন তারা। এখনো বাংলার মানুষের মধ্যে রয়েছে। যদি আওয়ামী লীগের সন্ত্রাসীদের পুনর্বাসন করার চেষ্টা করে না কেন, সে যেই দলই হোক না কেন, তাদের বিরুদ্ধে ছাত্র শক্তি অবস্থান গ্রহণ করবে। বর্ষাকে বরণ করবেন আর ভিজবেন না, তা কি হয়? বাঙালির প্রেম আবেগের সাথে মিলে মিশে একাকার এই ঋতু। তাকে বরণেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের বকুলতলায় ছিল ঘন ঘটা উৎসব। সাদা, নীল কিংবা সবুজ শাড়ি অথবা পাঞ্জাবি পরে উৎসব উপভোগে আসেন দর্শনার্থীরা, যার আয়োজনে ছিল অর্থী আহমেদ ডান্স একাডেমি, যেখানে 1.5 বছর থেকে ষাটোর্ধ্ব বয়সীরাও নাচেন প্রাণ খুলে। কাদামাটি, বৃষ্টি ভেজা বকুলতলা আর সুর তাল লয়ের ছন্দ, বর্ষাবরণে ঘনঘটা আয়োজনের এই প্রস্তুতিতেই প্রাণ জোড়ায়। এবারও আয়োজনে অর্থী ডান্স একাডেমি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলায় দ্বিতীয়বারের মতো বর্ষাবরণ উৎসব, তাই শেষ অনুশীলনে তালগুলো আরেকবার করে ঝালিয়ে নেয়া। 1.5 বছরের ক্ষুদে নৃত্যশিল্পীরা যেমন বাঁধছে ঘুঙুর, রয়েছেন ষাটোর্ধ্বরাও। জীবনের ব্যস্ততায় ভুলতে বসা শখের নাচকেই আপন করে নেয়ার সুযোগ পেয়েছেন তারা। তাই ঝড়ো বাতাস আর কাদামাটিতেই প্রাণ খুলে চলে মুদ্রার ঝংকার। আমার সমস্ত ক্লান্তি, অবসাদ, যত স্ট্রেস আছে সব পেছনে ফেলে আমি ওই 2 দিন শুধু মন খুলে নাচি। রুটিন মাফিক লাইফে নিজেকে ভালো রাখার জন্য, মন ভালো রাখার জন্য, ফ্রাস্ট্রেশন থেকে, ওয়ার্কলোড থেকে বেরিয়ে আসার জন্য নাচের জন্য টাইম আমাকে বের করতেই হচ্ছে। আমি ছোটবেলায় নাচ করতাম, বাট যেটা হয় একটা সময় পরে আর কন্টিনিউ করা হয় না, ছেড়ে দেওয়া হয়েছিল। আমি 6 বছর বয়স থেকে নাচ করি, তারপরে 2 দশকের বেশি সময় আমি নাচ বন্ধ রেখেছিলাম। এই বয়সটায় এসে প্রফেশনাল ব্যস্ততা পাশাপাশি আপনার শখ পূরণ করা যে সম্ভব, এটা আসলে সময়ের সাথে কিভাবে যেন হয়ে গেছে। সারাদিনের ক্লান্তি আর চাপ ভুলে নাচে নিজেকে খুঁজে পাওয়া। প্রতিটি তাল আর ছন্দেই মিশে আছে শৌখিনতা আর আত্মতৃপ্তি। যেহেতু বর্ষা এবং আমরা বর্ষাকে উদযাপন করছি, তাই আমরা চাই যে সবাই একদম চুপচুপে ভিজে একদম মানে পরিপূর্ণভাবে আসলে বর্ষাটাকে উদযাপন করুক। অবশেষে শুক্রবার এলো নৃত্যোৎসব ঘনঘটার পালা। সকালেই চারুকলার বকুলতলায় জমতে থাকে ভিড়। 11টায় শুরু হয় আনুষ্ঠানিকতা। রঙিন সাজ, মাতাল ছন্দে একে একে নৃত্যশিল্পীদের নৃত্য প্রদর্শন। আগে শর্ত ছিল ছাতা আনা মানা, বৃষ্টি এলে ভিজতে হবে একসাথে, মাখতে হবে কাদামাটি।
তবেই তো বর্ষাবরণ। সেই অপেক্ষাতেই ছিলেন দর্শনার্থীরা। নাচ উপভোগের পাশাপাশি খুঁজে ফেরেন নিজেকেও। শুধু নৃত্য প্রদর্শনী নয়, অর্থী ডান্স একাডেমি আর জাগো ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে এই আয়োজন থেকে তোলা হয় তহবিল, যা পাঠানো হবে বন্যা দুর্গত এলাকাগুলোতে। বৃষ্টি হলে ভিজবো একসাথে, সেই স্পৃহা নিয়েই শুরু হয়েছিল ঘনঘটা। বৃষ্টি তো হলো না, তবে বর্ষাকে বরণ করা হয়েছে শতভাগ। সামনের বছর আরও ঘটা করে আসুক ঘনঘটা, সেই প্রত্যাশা নৃত্যপ্রেমীদের। সুমাইয়া ঐশী, যমুনা নিউজ, ঢাকা।